রাত বাজে 11:30। 11:30টার দিকে আমাদের ঘরের বা বাড়ির সামনে লাইটিং দেখেই হয়তো আপনাদের মনে হচ্ছে যে বাড়িতে কোনো বিয়ের প্রোগ্রাম চলতেছে কিনা। তো দেখুন সারা রাস্তা লাইটিং করা। আর রাত 11:30টার দিকে আমরা দেখুন রাস্তার দিকে হাঁটতেছি, তার কারণ হচ্ছে আমাদের মন্দিরে 2 দিন থেকে কীর্তন চলতেছে সারা রাত গান বাজনার সাউন্ডে। রাতে ঘুমানো যায় না। গৌড়ের ঠিক উপরে যদি এরকম সাউন্ড থাকে বুঝতেই পারতেছেন কানের কি অবস্থা। ঘুমের নাম নেই, ভিডিওতে ভয়েস দেওয়া যাচ্ছে না, এমনকি কথাবার্তাও শোনা যায় না। এখানে দেখুন আমার জনি একটা কুকুর দেখছে, দেখে এখন ওটার পেছনে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। তো কি সাউন্ড কি বলবো, ভিডিওতে ভয়েস দেওয়া তো দূরের কথা, গড়ে আমরা যদি পার্সোনালি কোনো কথা বলি একজন আরেকজনের কানের পাশে গিয়ে কথা বলতে হয়, এরকম একটা অবস্থা। যদি রোজা মাস না হতো তাহলে হয়তো আমরা কোথাও 2-3 দিনের জন্য চলে যেতাম। চলে রে নিচে থেকে কিছু আওয়াজ দিতে না। হাই পাগল কথা না। এই 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 আরিয়ান আরিয়ান। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এইমাত্র ঘুম থেকে উঠে আজকে সোজাসুজি ক্যামেরা অন করেছি। আজকে অলরেডি মনে হয় 5টা রোজা চলে যাচ্ছে। তো আমি সেহরির সময় কোনো ভিডিও করি নাই। তো আজকে উঠে ভাবলাম একটু ক্যামেরা অন করি, প্রতিদিন তো দিনের বেলার ভিডিও শেয়ার করি। তো দেখুন বাইরে আসছি, এখন হচ্ছে ব্রাশ করব আর তারপরে খাওয়া দাওয়া করব। তো ভিডিওতে আমি 5টা রোজা বলছি কারণ ভিডিওটা মনে হয় 1-2 দিন আগের শুট করা ছিল, আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হচ্ছে। তো বাইরে বেরিয়েই দেখুন আমি আমার ফুলগুলো দেখতেছি কি সুন্দরভাবে রাতের অন্ধকারে মানে ফুলগুলো আলো ছড়াচ্ছে। দেখুন কি সুন্দর ফুল। তো বাইরে বের হলেই ফুলগুলো সবার আগে চোখে ভাসে, আর ফুলগুলোর কালারটাও এত কড়া। ওই ওই কিটা আমার জনি রেখে দাইয়া তুই তার বিছনার ধুতি যতখানে। হ্যাঁ হে 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 আর বাপ লইয়া উঠে দেখ রায়নি। এই আমার জনি রেখে দাইয়া তুই নুচত খেলি নু জনি কানে গেছে তার বিছনা এখানে তুই নিলি এখানে। মনা আন্ডির অবস্থা, মনা আন্ডি উঠছে পতা খাইতো। ও দেখ রায়নি মনা আন্ডির চিন্তাধারা আর রোজা মনে হয় খাইলি তো। এখন দেখা যায় ভোর 4টার সময়ও সেহরির টাইম শেষ হয় না। তো এইবার রাতটা মনে হয় একটু লম্বা, যার জন্য 4টার পরেই সেহরির টাইম শেষ হয়। তো এই যে দেখুন ঘরে খাবার দাবার চলতেছে, আর উনি এখানে বাইরে বসে বসে ভেতরের দিকে তাকিয়ে আছেন, মনে হচ্ছে খাবার খাবে। তো আজকের সেহরিতে রান্না করা হয়েছিল খাসির মাংস। এই যে দেখুন খাসির মাংস আর কি একটু পাতলা করে ভুনা করছি, আর সাথে নিয়েছি কালো জিরা চাউলের ভাত। তো দুইটায় মোটামুটি আজকে খাবারটা জমে যাবে। সকাল বাজে 10টা। 10টার দিকে আজকে ঘুম থেকে উঠছি, উঠে টুকটাক আরো কিছু কাজ করছি। আর এদিকে বিছানার চাদরটা আজকে একটু চেঞ্জ করব। তো আজকে গতকালকে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম আমি কয়েকটা নতুন বিছানার চাদর একেবারে কম দামে কিনছি। তো আজকে নতুন বিছানার চাদর থেকে একটা চাদর আর কি এখানে পেতে দেখবো কেমন লাগে। তো আমার 4টা চাদর কিনছিলাম, তার থেকে এই চাদরটাই আর কি বিছানায় পাততে ইচ্ছা করলো, তো ওটাই দেখুন। বিছানার চাদরটা আমি কাটি নাই, মানে এখনো যেহেতু বিছানায় বসাই নাই তো আমি সাইজটা পাচ্ছি না। তো আমি দেখুন এক সাইড বসিয়েছি, নিচের দিকে কিছুটা ফেলে দিয়েছি, তারপরেও এখনো অনেকটা বড় রয়েছে। তো ওটা আমি তুষকের নিচ দিয়ে এভাবে বাজ করে রেখে দিয়েছি। তো আপাতত আজকে কাটবো না, পরে যখন উঠাবো একটা মাপ নিয়ে উঠিয়ে কেটে নিব। এখন আর কাটার ইচ্ছা নেই, ভাবলাম এইভাবেই থাক। তো ভালোই লাগতেছে, কালারটাও দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর। আর একেবারে সিম্পলের মধ্যে আর কি ডিজাইনটা, আমার কাছে এই চাদরটা বেশ ভালো লাগছে। আর এদিকে দেখুন সেদিন যখন রাহিলাদের বাড়িতে গিয়েছিলাম, ও যে এতিম বাচ্চাগুলোর ভিডিওর উদ্দেশ্যে প্লাস রাহিলাকেও আনছি,
তো সেই সাথে ওখান থেকে আমি কিছু আলু কিনে আনছি। তাদের ওখানে দেশি এই যে আলুগুলো একেবারে তাদের আশেপাশের বাড়িতে আর কি জমিতে চাষ করা হয়। তো ওখানে আলুর কেজি হচ্ছে 25 টাকা, আর আমাদের এখানে বর্তমানে আলুর কেজি হচ্ছে 50 টাকা। তাদের ওখানে 25 টাকা 30 টাকা। তো আমি সস্তায় পেয়ে আর কি এখানে 25 কেজি আলু আনছি। এই আলুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আলুগুলো যেহেতু বেশি করে আলু আনছি, আলুটা পার্মানেন্ট একটা জায়গায় রাখতে হবে আমার গ্যাসের চুলার নিচে, যে জায়গাটা ওখানে আর কি এভাবে কাঠ দিয়ে একটা জায়গা করে এখানে আলুগুলো রেখে দিচ্ছি। এভাবে মেলে মেলে রাখবো যাতে আলুগুলো নষ্ট না হয়ে যায়। দেখুন এখানে 25 কেজি আলু রাখলাম। তারপরে আবার আরিয়ানের জন্য নাস্তা রেডি করতে আসছি। আমার ছেলেটা মানে রমজান মাস আসার পর থেকে ও সারাদিন কিছুই খেতে চায় না। আগে তাও টুকটাক ভাত খেত, যেহেতু আমরা ভাত খেতাম। এখন তো আমাদের ঘরে আরিয়ান ছাড়া বাকি সবাই রোজা। শিফাও গত বছর থেকে রোজা রাখে, রাহিলাও এই বছর থেকে রোজা রাখতেছে। তো শুধু ও একা, আর ও একা খাবার দাবার একেবারেই খেতে চায় না। প্রতিদিন সকালে উঠে বলে সে নাকি রোজা। তো আমি ওকে এখনো রোজা রাখতে দিই না। আমি একটু জোর করে খাইয়ে দিই, পরে আবার বকাবকি করে ওর বাবার কাছে নালিশ করে যে আমি রোজা ছিলাম, আমার মা খাইয়ে দিয়েছে। তো আসলে ও এটা বুঝে না, রোজা রাখে মানে পানি খায় কিন্তু অন্য কোনো খাবার খায় না। সে বলে সে নাকি রোজা। তো যার জন্যই আমি ওকে জোর করে খাইয়ে দিই। যা আছে 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 কেউ নিত না কেউ নিত না গাড়ি লক করা গাড়ি লক করা বউ গাই খাইছিন নাকি দা মাছ টানি টানি বার করেন দেখি যা সুন্দর এখানে দেখুন, উনাকে তো আপনারা চিনতেই পারতেছেন, উনি হচ্ছেন জুবাইদের বাবা। তো ওনার মাথার সমস্যাটা আবার আসছে, আবারও পাগলা দৌড়াদৌড়ি এদিকে সেদিকে। দেখুন ওনার যখন মাথার ওই সমস্যাটা আসে তখন উনি মানে যার চোখে চশমা পাবেন সেটা খুলে নিবেন, চশমা নিয়ে মানে একেবারে হিরো ভাব একটা লুক আর কি। তো পাগলামি শুরু হয়েছে, তবে অতটাও মারাত্মক না। তো আমার ভাই গতকালকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন, যাওয়ার সময় আর কি উনি এখন আমাদের বাসায় উঠবেন। তো আমার ভাইপো ওনাকে আর কি ওর গাড়ি দিয়ে ওনার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিল, যাওয়ার সময় আমাদের বাড়িতে উঠে দেখুন আমাকে বলেন যে আমি কিছু খাবার দেইনি উনাকে। মানে বুঝতেই পারতেছেন মানসিক ভারসাম্যহীন লোকের যা অবস্থা। তো এই রমজানে মানে আবারও এরকম একটা কিছু হবে। মানে উনি যখন মানে উনার এই পাগলামো শুরু হয় তখন আমার বোনের কন্ডিশন একেবারে খারাপ হয়ে যায়। আর এমনিতে তো ফ্যামিলিগত ফাইন্যান্সিয়াল দিক দিয়ে অনেক সমস্যা হয়, যেটা আমরা সবাই মিলে সামলাই, সামলানোর চেষ্টা করি যতটা পারি। আর এমনিতেও আর কি উনার জন্য বাড়িতে ঠিকঠাক ভাবে মানুষজন ঘুমাতে পারে না, খেতে পারে না। তো যাই হোক আমার ভাই গতকালকে আমার ভাই আর আমি মিলে আর কি কিছু টাকা দিয়ে উনাকে ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম। তো যাই হোক উনাকে ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার কিছু টেস্টও দিয়েছেন। তো যাই হোক আপাতত ওষুধগুলো খাওয়ানো হোক, দেখা যাক কি হয়। দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ করে দেন। কারণ উনি তো অসুস্থ থাকেন, উনি তো কিছু বুঝেন না, কিন্তু বাড়ির মানুষ যেগুলো আমার বোন বা ওই যে জুবাইরের বোনরা আছে, ওরা চরম বিপদের মধ্যে থাকে ওনার যখন এই কন্ডিশন শুরু হয়, মারামারি, এদিকে গড় ভাঙ্গা ওইদিকে দৌড়াদৌড়ি। তো ওইসব আর কি। তো যাই হোক এখনো অতটা মারাত্মক অবস্থায় না, মোটামুটি নর্মাল অবস্থার মধ্যে আছেন, মানে মারামারির পর্যায়ে যান নাই এখনো। তো যাই হোক দোয়া করবেন। আর এখন দেখুন আপনাদের সাথে গল্প করে করে আমি শোকেসটা গুছাতে লেগে পড়েছি। শোকেজের বাসনগুলো অনেক দিন থেকে এলোমেলো অবস্থায় আছে। ওইদিকে বাসন বের করা হচ্ছে, নেওয়া হচ্ছে, আবার শিফা আবার রাহেলা ওরা বাসনগুলো এনে নিজের মতন ঢুকিয়ে রেখে দিচ্ছে। তো সব বাসন বের করে ওইভাবে আর গুছানো হচ্ছে না। তো আজকে আমি একটু সময় নিয়ে বসছি রাহিলাকে নিয়ে, ও বাসনগুলো মুছে মুছে দিচ্ছে আর আমি গুছিয়ে রাখতেছি। ওরা আসলে আমার মতন করে গুছাতে পারে না। তো যাই হোক আমি ওই যে সেদিন বাচ্চাগুলোর বিষয়ে যে হেল্পিং ভিডিওটা করেছিলাম, তো 2-3 জনের টাকা আমার কাছে আসছে, যেটা আমি আগামীকালকে হয়তো নিয়ে যাব যদি পারি। যদি মিস হয় বাই চান্স আমি আগামী পরশুদিন যাব। আগামীকালকে শুক্রবার, দেখা যাক গাড়ি পাওয়া যায় কিনা। তো যদি পাই তাহলে কালকেই নিয়ে চলে যাব। আর ওখানে গেলে তো আমি অবশ্যই ভিডিও করব, দেখাবো টাকা দেওয়া থেকে শুরু করে। তো আমি মানে সময় বের করতে পারতেছি না, আর আমি আসলে অপেক্ষায়ও আছি। তো হঠাৎ করে যদি অন্য কেউ একজন দিয়ে দেন তাহলে পরে আবার আমাকে 2 বার যেতে হবে। তো ওর জন্য আমি চাচ্ছি যে যখন দেখবো যে আর
নেই, যেটা এসে গেছে, তো তখন আমি যাব। তো যাই হোক, আমি যারা টাকা দিয়েছেন অপেক্ষা করতেছেন, আমি আগামী কালকে বা পরশু, কালকে যদি মিস হয় আমি পরশু দিন টাকাটা নিয়ে চলে যাব। আর এদিকে দেখুন, আমি বিকাল বেলা কিছু ইফতার রেডি করছি বাড়ি থেকে, কিছু ইফতার রেডি করে বাবা মার জন্য নিয়ে আসছি, সাথে আমার বোন। তো দুপুরের দিকে আমার বোন হঠাৎ করে ফোন করে বলতেছে যে একদিন গিয়ে বাবা মায়ের সাথে ইফতার করতে। তো তারপরে আমরা দুইজনে মিলে আর কি প্ল্যান করলাম যে আজকে বিকালে চলে যাই। এই যে আমার বোন, যে হাসিনার মা বাবা, আর হাসিনার বাবা বাজার থেকে কিছু ইফতার কিনে আনছেন, আর এদিকে আমরাও আর কি কিছু কিনে আনছি। তো সবাই মিলে আজকে বাবা মায়ের জন্য একসাথে ইফতার করব বাবা মায়ের সাথে। তো আমরা মেয়েরা আসলে ইফতারের সময় দেখা যায় ইফতারের টেবিল সাজাই, আমাদের টেবিলে অনেক কিছু থাকে, কিন্তু সেই টেবিলে বাবা মার অভাব থাকে, মানে বাবা মায়ের সাথে ইফতার করা যায় না। সেই টেবিলে হয়তো অনেক লোকজন থাকেন, শ্বশুর শাশুড়ি থাকেন, হাজবেন্ড থাকেন, আর অনেকেই থাকেন। তো সবাই থাকেন, শুধু বাবা মা ছাড়া। তো বাবা মায়ের সাথে ইফতার করার একটা আলাদা আনন্দ আছে। তো যাই হোক, এটা আর সামলাতে পারলাম না। আমি প্রতি বছর আমরা দুই বোন, আমার বড় বোনও তাই করেন। তো জুবাইরের মা আসলে অভাবের জন্য সেটা পারেন না। আর আমার বড় বোনও এরকম বাবা মায়ের জন্য ইফতার নিয়ে আসেন, আমরাও নিয়ে আসি বাড়ি থেকে কিছু রান্না বান্না করে, আর বাজার থেকে টুকটাক কিছু ফল টল আর কি, যেটা বাবা খান, মানে বাবা তো ডায়াবেটিসের পেশেন্ট, মায়েরও আবার আছে, তো ওই জন্য। তো যাই হোক, এখানে যা যা আনা হয়েছিল, এখন দেখুন হাসিনা আঙ্গুর রেডি করতেছে, মানে আমরা নিজেরাই আর কি ইফতার নিজের হাতেই রেডি করতেছি। আর বাবিরা বাড়িতে যা যা রেডি করা হয়েছে ওটা এনে দিবে। আর বাবা মা যেখানে থাকেন ওই রুমেই আর কি আমরা, বড় একটা খাট আছে, ওখানে বসে ইফতার করব। তো এখানে আমার বোন এই যে বাড়ি থেকে মনে হয় বিফ আর বাঁধাকপি দুইটা একসাথে মিক্স করে পাকোড়া করেও আনছেন, আর শসাও আনা হয়েছে। তো যাই হোক, শুধু বাবার সাথে যে ইফতার করব এমনটা না, আমাদের চাচা, একজন মাত্র চাচা, আমাদের সব চাচা মারা গেছেন, শুধু বাবার ছোট ভাই একজন চাচা আছেন। তো উনার জন্য আর কি এখানে এক প্লেট ইফতার রেডি করে নিয়ে যাচ্ছি। চাচা অসুস্থ, তো চাচার জন্য আর কি ইফতার নিয়ে যাচ্ছি। চাচা তো এখানে আসতে পারবেন না, যদি সুস্থ থাকতেন হয়তো এখানে নিয়ে আসতাম। আমাদের ফুফু চাচা আর কেউ নেই, শুধু বাবা আছেন, আর আমাদের সবার আর কি ছোট চাচা। তো চাচার জন্য এখানে আমি এক প্লেট ইফতার নিয়ে যাচ্ছি, আর ওটা দিয়ে তারপরে এসে আর কি বাড়িতে ইফতার করব, সাথে জুবাইরও যাচ্ছে। তোমরা রোজা ভাই নিতে পারেন, তুই তো পারেনি। দেখ ভাই না কিতা চলে, কিতা কিতাবে ইনা জিনিস কিতা বিরিয়ানি জিনিস লালু আল্লাহর দুয়াই রে, তুই না পারেনি হয়নি। ও মামি জামিলা বিরিয়ানি রান্ধে, বাড়ি যা ইফতার খাইতে যা, ও বাড়ি যা মিঠি আনছি যা। তো আজকে আমাদের বাড়ি থেকে আসার সময় জুবাইর, আমি আর আরিয়ান আসছি, আর ওই দিক থেকে আমার বোন, তার বাচ্চা কাচ্চা, আর হচ্ছে ওনার হাজবেন্ড। তো আজকে আরিয়ানের বাবা আসেন নাই। আরিয়ানের বাবা প্রতি বছর ইফতার নিয়ে আসার সময় আসেন, শ্বশুর শাশুড়ি মার সাথে ইফতার করেন। তবে এবার যেহেতু আরিয়ানের দাদা দাদি আমাদের বাসায় আছেন, তো উনাদেরকে বাড়িতে একা ফেলে আমরা সবাই এখানে ইফতার করতে চলে আসবো, এটা একটু অন্যরকম লাগলো। তো ওই জন্য আর কি উনাকে উনাদের কাছে, আমার শ্বশুর শাশুড়িমার কাছে রেখে আসলাম। বাড়িতে ইফতার রেডি করে আমি রেখে আসছি, শিফা মানে ইফতার সার্ভ করবে, করে উনারা ওখানে ইফতার করবেন আর আমরা এখানে করব। তো ওই জন্য উনি উনার বাবা মায়ের সাথে করবেন, আমি আমার বাবা মায়ের সাথে করতেছি। তুমি ইফতার করতে এখন এটা খাইতে কি না না বাবা নাকি ইফতার রেডি করে, মানে ইফতারের টাইমের জন্য আর কি অপেক্ষা করা হচ্ছে। তো আজকের ইফতারে হয়তো অতটাও বেশি আয়োজন কিছু ছিল না, তবে আজকের ইফতারটা এই বছরের সব থেকে স্পেশাল ইফতার ছিল আমার কাছে, যেহেতু বাবা মায়ের সাথেই করছি। আর প্রতি বছর রমজানে আমার মনে হয় যে হয়তো সামনের বছর এমন দিনে আমাদের মধ্যে হয়তো আমি না থাকতে পারি, হয়তো আমার বাবা না থাকতে পারেন বা মা না থাকতে পারেন। তো ওই জন্য আসলে ওই সবার সাথে মিলেমিশে একদিন অন্তত ইফতার, ওটা আমি মিস করতে চাই না। যার জন্য আর কি বাড়িতে রান্না বান্না করে ওইদিকে শ্বশুর শাশুড়ির দায়িত্ব শেষ করে তারপরে বাবা মায়ের কাছে চলে আসছি ইফতার করার জন্য। তো বাবার বাড়ি যেহেতু পাশেই ছিল, তেমন একটা অসুবিধা হয় না।
বাবার বাড়ি হয়তো পাশে বলেই আমি এটা করতে পারি। এটাও আসলে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আর আমরা যারা মনে করি যে একটা মেয়ে বিয়ে দিলেই তার বাবার বাড়ি থেকেই তাকে ইফতার পাঠাতে হবে, ইফতার পাঠানোর কোনো নিয়ম নেই। বাবা মা অনেক কষ্ট করে একটা মেয়ে পালন করে তারপরে বিয়ে দেন। তো আমার মনে হয় জামাইদের উচিত প্রত্যেক বছর শ্বশুর বাড়ির ইফতারের অপেক্ষা না করে শ্বশুর শাশুড়িমার জন্য কিছু ইফতার পাঠিয়ে দেওয়া, সেটা সামর্থ্য অনুযায়ী। তাই সমাজের এই ধরাবাঁধা নিয়মে থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।